আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যার জন্য বাদাম, টমেটো আর এখানে রসুন লাগবে। তো সেগুলো প্রথমে দেখিয়েছি, এগুলোকে বেটে নিব। আর করল্লা লাগবে, করল্লা দিয়ে রেসিপিটা তৈরি করব, যার জন্য। তো এখানে 3টা করলা নিয়েছি। 3টা করলাই আমি এখন কেটে নেব। তো 2টা করলা ভালো ছিল, আর একটা করলা একটু পেকে যাওয়ার মতো হয়েছে। তো ওটাও ফেলে দেব না, ওটাও আমি দিয়ে দিব। তবে আমি এটাকে এখন কেটে নেব। ধোয়ার সময় বিচিগুলোকে বের করে দেব। বিচিগুলো বের করে দিলে এটা খেতে ভালো লাগবে, কারণ বিচিগুলো একদম পক্ত হয়েছে। আর বিচি থাকা অবস্থায় ফ্রাই করলেই ভালো লাগে। আমি যে রেসিপিটা তৈরি করব সেটাতে দিলে ভালো লাগবে না, যার জন্য ধোয়ার সময় সবগুলো বিচি আমি বের করে ফেলে দেব। তো এখন এই যে এভাবে কেটে নিচ্ছি, খুব মোটাও না খুব পাতলাও না, এরকম করে কেটে নিতে হবে। করলার রেসিপি হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। আশা করি আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগতে পারে। তো এখন আমি যে সবগুলোকে কেটে নিব অফ ক্যামেরাতে। এগুলোকে ধুয়ে নেব কাটার পর। আর যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাও 4 ফালি করে নেব। নিয়ে এটাকে শিলনোড়া বা ব্লেন্ডার জার যেটাই বলুন না কেন, সেখানে আমি এটাকে বেটে নেব। নিয়ে আমি পরবর্তীতে পেস্টটা ব্যবহার করব। তো টমেটো, বাদাম, একটু শুকনা মরিচ আর রসুন আমি বেটে রেখে দিয়েছি অফ ক্যামেরাতে, সেটা পরবর্তীতে দেখাবো। এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে আমি নিয়ে আসলাম। আর এখন দেখুন, আমি লবণ হলুদ দিয়ে করলা মাখিয়ে নেব। এখানে মরিচের গুঁড়া দেওয়ার কোনো দরকার নেই, শুধু লবণ হলুদ দিয়ে মাখালেই হয়ে যাবে। তো এই যে এখন সুন্দর করে হাত দিয়ে এভাবে মেখে এটাকে যদি আপনারা 5 মিনিট রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রে করলার যে তিতা ভাবটা আছে সেটা বের হয়ে যাবে। আর আমি যে রেসিপিটা তৈরি করব এটা কিন্তু একটুও তিতা লাগবে না। কেউ বুঝতেই পারবেন না যে এটা করলা দিয়ে তৈরি করা। দেখে বুঝতে পারবে, কিন্তু টেস্টটা অবশ্যই করলার মতো হবে না, সম্পূর্ণ আলাদা। এখন এগুলোকে ভাজতে চলে এসেছি। আমি যেহেতু এখনই মেখে রান্না করছি, সেই কারণে এটাকে ফ্রাই করার জন্য নিয়ে আসলাম। সাদা তেলে রেসিপিটা তৈরি করব। সরিষার তেল দিয়েও রেসিপিটা করতে পারেন, সমস্যা নেই। যার যেরকম খাওয়ার ইচ্ছে সেরকম করে খেতে পারেন। এখন করলাগুলোকে এভাবে একটু একটা একটা করে বিছিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ 2 পাশে সুন্দর মতো ফ্রাই হলে রেসিপিটা ভালো লাগবে খেতে, যার জন্য। তো এইভাবে আমি করলাটাকে একদম সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, প্রায় 60 থেকে 70% মতো। পুরোপুরি ফ্রাই হবে না, কিন্তু একদম ফ্রাই হওয়ার মতো হয়ে যাবে এরকম। একটা পোড়া পোড়া যে কালার থাকে, ওই রকম কালার কিন্তু আসা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো যে পর্যায়ে দেখবেন যে হালকা কালার চলে আসছে, সেই অবস্থাতে এইগুলাকে উঠিয়ে নিতে হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। আর একটুও তিতা লাগবে না, তিতা ভাবও লাগে না। আমি এখানে পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম। তো প্রথমে কিছু অংশ আমি স্কিপ করে ফেলেছি। আর ওই যে আমি প্রথমে দেখিয়েছিলাম বাদাম, রসুন আর টমেটো, সঙ্গে কিন্তু কয়েকটা শুকনা মরিচ ছিল। এটা কালারের জন্য শুকনা মরিচটা আমি এখানে ব্যবহার করেছি, তাছাড়া গুঁড়া মরিচ ছিল না, যার জন্য। তো এখন এখানে দেখুন, আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ আর তার সঙ্গে লবণ, এগুলোই দিয়ে দিব। লবণটা এখানে দেখে শুনে দিতে হবে, কারণ করলা ভাজার সময় আমি কিছুটা লবণ ব্যবহার করেছিলাম, যার জন্য এখানে পরিমাণটা লবণের কম দিতে হবে। তো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো এখন এই যে অফ ক্যামেরাতে আমি এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে এখন একটু পানি দিলাম কষানোর জন্য। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে পারলে তরকারির টেস্টটা ভালো আসবে।
যার জন্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। পরবর্তীতে ঝোলের জন্য আবারও পানি দিব। তো এখন এই যে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিব। করলাগুলো দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে 2-3 মিনিটের মতো। আমি যেহেতু আলাদা করে আর করলাগুলোকে কষিয়ে নিব না, একবারে ঝোলের জন্য পানি দিয়ে তারপর সেটাকে শুকিয়ে একদম গা মাখা মতো ভুনা করব। যার জন্য আমি এখানে করলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এখানে 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে সাবধানে কাজটা করবেন। করলা যদি অতিরিক্ত ফ্রাই হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য আমি করলাগুলোকে খুব সাবধানে ফ্রাই করে নিয়েছিলাম। আর আমার রেসিপিটা শেষ হওয়া পর্যন্ত করলাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। পাকা করলা ছিল এরপরেও কিন্তু ভেঙে যায়নি আর সুন্দর মতো সেদ্ধ হয়েছিল। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির ব্যাপারটা হচ্ছে এখানে গরম পানি দিতে হবে। আর পানিটা এমনভাবে দিবেন আপনার করলাগুলো যেন ঠিক মতো সেদ্ধ হয়, এরকম বুঝে শুনে এখানে পানি দিতে হবে। এখানে 1.5 কাপের মতো পানি দেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় জাল করে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে এরকম হয়েছে। এখন এটাকে নেড়েচেড়ে দিব, এতে করে সমস্ত করলাগুলো ঠিক মতো সেদ্ধ হবে। যারা করলা খেতে পছন্দ করে না, নাক শুটকায়, তো তাদের জন্য একদম বেস্ট একটা রেসিপি। তারাও কিন্তু এই করলার রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে। এখন এখানে কিছুটা ধনিয়া পাতা দিলাম আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব ফালি। আপনারা এখানে চাইলে কেউ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন বা নামানোর আগে একটু ঘি দিতে পারেন। তো আমি এখানে নামানোর আগে একটা উপকরণ দিব, বিশেষ উপকরণ, যেটার কারণে করলাটা একটুও তিতা লাগছিল না আর ব্যালেন্সটা এত সুন্দর হয়েছিল যে করলা আর ওই উপকরণটার ব্যালেন্সটা খুব সুন্দর এসেছিল, যার জন্য তরকারির টেস্টটা অনেক বেড়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছে যে করলার রোস্ট আমি তৈরি করেছি। তো আসলে এটার নাম কি আমি নিজেও জানি না। এই যে সেই বিশেষ উপকরণটা দিয়ে দিলাম, হাফ চামচেরও একটু কম, 1 চামচের 3 ভাগের 1 চামচ, মানে 1 ভাগ এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার কারণে করলাটা একদম তিতা লাগেনি। এখন আবারও একটু নেড়েচেড়ে দিব। দেওয়ার পরে এটাকে এখন চুলাটা বন্ধ করে কিছু সময় রেখে দেব। এরপর আপনাদের পরিবেশন করে দেখাবো। তো এই পর্যায়ে ঘি দিতে পারেন, তো আমি ঘি দিইনি। তো এখন এই যে দেখুন মাশাআল্লাহ আমার তরকারির লুকটা, তো এই যে একদম মাখো মাখো একটা ভাব চলে এসেছে, বুঝতেই পারছেন। আর উপর থেকে তেল ছেড়ে দিলে এরকম হবে। এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটি দেখেছিলেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওগুলোর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে চলে যাচ্ছি। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।